দোরগোড়ায় লোকসভা ভোট, 18তম লোকসভা ভোট, এবং এই বঙ্গের 42টি প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর 20টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিল, যার মধ্যে একটি কেন্দ্রের প্রার্থী তিনি দাঁড়াবেন না বলেছেন বিজেপির। অর্থাৎ 19টি কেন্দ্রে এখন পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, এখনো 23টি কেন্দ্রে বাকি রয়েছে। এখন এই 23টি কেন্দ্রের মধ্যে নজর কাড়া যদি কেন্দ্র বলা হয়, সব থেকে নজর কাড়া কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার, যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার নির্বাচনী কেন্দ্র, তৃতীয়বারের হ্যাট্রিক হওয়ার কাছে সুযোগ রয়েছে তার। সেই কেন্দ্রে তিনি এবারে ফের প্রার্থী হয়েছেন, ঘোষণাও হয়েছে তার নাম ব্রিগেডের মঞ্চ থেকে। এবার প্রশ্ন হলো বিরোধী কারা, কারণ এর আগে শোনা ছিল যে আইএসএফ এর প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী, কিন্তু এখনো পর্যন্ত তার কোন রকম ঠিক হয়নি তিনি দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না, বা তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। তাদের দল এ সম্পর্কে এখনো কিছু জানায়নি। তেমনি বিজেপির ক্ষেত্রে প্রচুর নাম জানা যাচ্ছিল, কিন্তু কে হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রার্থীরা, তা নিয়ে কৌতূহল সারা রাজ্যে, শুধু রাজ্যে বললেও ভুল, সারা দেশেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী কারা, প্রচুর হুমকি, নানা রকম কিছু, প্রার্থী কারা। এখন এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমি পাঁচটি নাম বলছি যেগুলো আগে শোনা গেছিল। এরা কি কেউ প্রার্থী নাকি অন্য কেউ? যেমন প্রথম নাম আমরা শুনেছিলাম, একবার শুনেছিলাম দিলীপ ঘোষকে এই কেন্দ্রে দাঁড়াতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এমন কোন প্রার্থী দেওয়া হবে যিনি হেভিওয়েট প্রার্থী। তিনি কি হতে পারেন না দিলীপ ঘোষ, কারণ দিলীপ ঘোষের নাম প্রথম তালিকায়, বিজেপির যে 20 জনের তালিকা, সেই তালিকায় ছিল না। তাই দিলীপ ঘোষকে নাকি এই কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল ডায়মন্ড হারবারে। তারপরে আরো একটি নাম আসে, যেটি হচ্ছেন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের যিনি বিধায়িকা, তার নাম অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের নামও শোনা গেছিল। তারপরে শোনা গেছিল শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী হেভিওয়েট ক্যান্ডিডেট, তিনি দাঁড়ানোর কথা কিছু মহলে শোনা গেছিল। তারপরে শোনা গেল আরো দু একটি নাম। আমি তো 3টে নাম বললাম, কিন্তু তারপরে আর কে হতে পারে এই কেন্দ্রের প্রার্থী, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, 42টি কেন্দ্রের মধ্যে এই বাংলায় নজর কাড়া কেন্দ্র যদি ধরা যায়, তাহলে কিন্তু সবার প্রথমে থাকবে ডায়মন্ড হারবার কেন্দ্র। কারণ সারাটা বছর বিরোধীরা এই কেন্দ্র সম্পর্কে নানান অভিযোগ শানান, নানান কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিরোধী কিন্তু এই কেন্দ্রে কোনো প্রার্থী দিতে পারেনি বা ঘোষণা হয়নি। বিজেপির যে প্রথম তালিকা, সে তালিকায় কিন্তু এই কেন্দ্রের নাম অনেকেই আশা করেছিল হয়তো জবরদস্ত প্রার্থী দেবেন, কারণ তারা বলেছেন এবার কোনো তারকা প্রার্থী বা জবরদস্ত প্রার্থী দেওয়া হবে, কিন্তু দেওয়া যায়নি। কিন্তু আমরা যে নামগুলো শুনেছিলাম সেটা নিয়ে তো আমরা আলোচনা করতেই পারি, তারপরে তো কে হতে পারে না পারে প্রশ্ন। কিন্তু প্রথম যদি আমরা আসি, যে এই কেন্দ্রে, নজর কাড়া কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি। কিন্তু এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর তো কোনো উচ্চবাচ্য নিয়ে তিনি দাঁড়াচ্ছেন কিনা, তিনি নাকি আবেদন করেছেন দলের কাছে যে এই কেন্দ্রে তিনি প্রার্থী হতে ইচ্ছুক, সেটা গেল একদিকে। অন্যদিকে বিরোধী বিজেপি, তারাও কিন্তু আগের বারে বালুরঘাট থেকে একজনকে নিয়ে সেখানে প্রার্থী করেছিলেন, এক অচেনা ক্যান্ডিডেটকে প্রার্থী করেছিলেন। এবার কি সেরকম কোনো কেউ, আমরা জানি না। কিন্তু আমরা যে নামগুলো শুনেছিলাম, যার মধ্যে রয়েছে, প্রথম শোনা গেছিল যে যেহেতু প্রথম তালিকায় দিলীপ ঘোষ মেদিনীপুরের ক্যান্ডিডেটের লিস্টে ছিলেন না, সেক্ষেত্রে হয়তো দিলীপ ঘোষ সেকেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তারপরে শুভেন্দু অধিকারীর নাম শোনা গিয়েছিল, অগ্নিমিত্রা পালের নাম শোনা গিয়েছিল, এরকম আরো অনেকের নাম শোনা গিয়েছে। তো তোমার কি মনে হয় যে এই কেন্দ্রে কে প্রার্থী হতে পারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে? দেখো বিপ্লব, আমরা এই বাংলা বলছে চ্যানেলে যেগুলো আলোচনা করি, বিশ্লেষণমূলক আলোচনা করি, জেনারেলি অন্য যারা করে আমরা এক্সক্লুসিভ খবর বা তার পেছনে খুব একটা দৌড়াই না। কারণ যখন সাংবাদিকতার পেশায় এসেছিলাম, অন্যতম কিন্তু আগ্রহ ছিল হচ্ছে এক্সক্লুসিভ খবর। আমি সকালবেলায় যেরকম নিজের কাগজে করতাম,
তেমনি অন্য কাগজেও এক্সক্লুসিভ কি আছে দেখার চেষ্টা করতাম, যে আমাদের মেরে কে খবর বেরিয়ে গেল। তখন ধরো প্রতিটা বিটে আলাদা আলাদা রিপোর্টার থাকতো, সেখানে দিনের শেষে রিপোর্টাররা এক্সচেঞ্জ করতে, এক্সক্লুসিভ খবর কেউ দিত না, বিটের নিউজ গুলো দিয়ে দিত। কিন্তু তারপরে টিভির দৌলতে এবং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরো জিনিসটাই কেমন ঘেটে চচ্চড়ি হয়ে গেছে। ধরো আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, তখন ব্রেকিং নিউজ মানে একটা অন্য উন্মাদনা ছিল। ব্রেক করে তখন তো হয় না, ব্রেকিং নিউজ মানে এক্সক্লুসিভ নিউজ। তো যখন আমি ধরো অডিও ভিজুয়ালে প্রথম ইটিভিতে কাজ শুরু করলাম বিপ্লব, তখন বললো যে ব্রেক স্টোরি ব্রেক করতে হবে ঘন্টায় ঘন্টায়। সে তো সত্যি আমার তো আর কি ঘাম ধরতে শুরু করলো। জিজ্ঞেস করলাম যে ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ কি করে হয়? আমার কাছে তো তখন কনসেপ্ট ছিল ব্রেকিং নিউজ মানে এক্সক্লুসিভ নিউজ। কিন্তু পরে যেটা শুনলাম, না, ব্রেকিং নিউজ মানে এটা হচ্ছে আগে খবর ধরাতে হবে, সেটাই হচ্ছে টিভির পরিভাষায় ব্রেকিং নিউজ। সেটা আমার ধারণা ছিল না। তো তখন সুবিধা ছিল ইটিভি বাজারে তখন একা ছিল, তার আগে খাস খবর সবই সবই ব্রেক হচ্ছে, সকাল থেকে রাত সবই ব্রেকিং নিউজ। তো এখনো পর্যন্ত যে কোনো ব্রেকিং নিউজ দিতে পারলে একটা সাংবাদিকতার পেশায় আসলে মনে হয় না, একটা ধরো অ্যাড্রিনাল দিয়ে হরমোন বা যেটা হোক একটা উত্তেজনা থাকে এখনো পর্যন্ত, যে ব্রেকিং নতুন কোনো খবর ব্রেক করতে পারলে। তো হ্যাঁ, স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবার এবার নজর কাড়া কেন্দ্র। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে এতদিন পর্যন্ত বিজেপি নানাভাবে ভাইপো, তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ, নানাভাবে অভিযোগ বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেছে। কে নয়, এবার কিছুদিন আগেও ভাতিজার কথা প্রধানমন্ত্রী বলেছেন। তো বারবার করে কাকে দেয়া হবে? কিছুদিন আগে ধরো তোমার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিজে বললেন যে আমি আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি, ওকে 2 লাখ ভোটে হারাবো। তো তাহলে তখন সবাই ভেবেছিল তাহলে তো ভালোই হয়, যে একটা বিচারক, প্রাক্তন বিচারপতি দাঁড়াবেন এবং যিনি আজকে শিক্ষার দুর্নীতি আর কি ফাঁস করেছেন, এবং যার বিরুদ্ধে দুর্নীতির অন্যতম অভিযোগ লোকেরা তোলে, ফলে সেই একটা বড় লড়াই হবে। তো সেখানে কিন্তু তারপরে আমরা দেখলাম অর্থাৎ যে আমি উনি যে সোজা। তিনজনের নাম তোমায় বললাম বিজেপি, হ্যাঁ, সে তিনজনের সঙ্গে তুমি আরো একটা নাম জুড়লে, 4 নম্বর নাম, তাই তো? হ্যাঁ, আমি বলছি সেটা আলোচনা হ্যাঁ। করতে করতে আসছি সেটাতেই। হুম। তারপরে আমরা কি দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে গেলেন সোজা তমলুকে। ফলে অলরেডি অনেক হ্যাঁ, জায়গায়, যদিও যদিও তমলুকে বিজেপি, কিন্তু এখনো নাম ঘোষণা হয়নি, না, কিন্তু ঘোষণা দেওয়ালে হয়নি, দেওয়াল লিখন একেবারেই ঘোষণা হয়েছে হয়নি। তিনি কিন্তু তমলুকে অনেক জায়গায় গেছেন। হ্যাঁ। গেছেন, দেওয়াল লিখন হয়েছে, সেসব আমরা দেখেছি, অলরেডি দেওয়াল লেখানো হয়ে গেছে, যদিও ঘোষিত ভাবে সেটা হয়নি। হুম। তো এরপরে আমার কাছে যে খবর ছিল যে দিল্লি সূত্রে অমিত শাহ চাইছিলেন যে সেখানে শুভেন্দু অধিকারী লড়ুন, যে শুভেন্দু অধিকারী লড়লে সেটা অনেক বেশি শক্তিশালী হয়, কারণ শুভেন্দু অধিকারী এখন বাংলায় বিজেপির অন্যতম প্রধান মুখ। সেখানে শুভেন্দু যদি লড়াইটা ছুড়ে দেন, তাহলে সেখানে আর কি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু শুভেন্দু অধিকারী রাজি হননি, যা নানাবিধ কারণে, হয়তো রাজ্য জুড়ে উনি প্রচার করবেন, বা উনি যেহেতু বারবার নিজে বলে থাকেন যে আমি মালিককে হারিয়েছি, তাহলে অন্যের বিরুদ্ধে কেন করব? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। একটা সময় দিলীপ ঘোষের নাম শোনা গিয়েছিল, কিন্তু দিলীপ ঘোষ আমি শুনেছি সেটা আহ, আর কি সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। উনি বলেছেন না, লড়তে হলে লড়বো হচ্ছে মিদনাপুর থেকেই। তো বিজেপি তারপর থেকেই ভাবছিল যে কাকে প্রার্থী করবে, এমন একজন হেভিওয়েট কাউকে প্রার্থী করবে, বা এমন একজন, ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে প্রার্থী হওয়া মানে সে তো একটা প্রচারের মুখ, এবং তাকে একটা লড়াই ছুড়ে দেওয়া, হুম। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড় করানো। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তো ডায়মন্ড হারবারের, উনি অবশ্য একটা সময় বলেছিলেন যিনি নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে আবদ্ধ রাখবেন, কিন্তু এবার আমাদের ব্রিগেডের যে সমাবেশ হলো এখানে, সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রোলে দেখা গেল, ফলে উনি বোঝাই যাচ্ছে উনি আর না, শুধুমাত্র শুধু ডায়মন্ড তাই হারবারের নয়, মধ্যে। আজ আজ যখন আমরা এই প্রতিবেদন করছি, জলপাইগুড়িতে তার সভা রয়েছে, তিনি সারা রাজ্য জুড়ে প্রচার করবেন বলে ঠিক হয়েছে তারপরে। হ্যাঁ। হ্যাঁ, এবং তারপরে আমরা দেখলাম এবার ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে অরূপ বিশ্বাস একটা বিশাল চিৎকার করে একটা বিরাট মনে হলো ইউরেকা পেয়েছি টাইপের, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বলে প্রচার করলো। অভিষেক খুব খুশি হলেন ওই নামটা বলতে পেরে। তো স্বাভাবিক ডায়মন্ড হারবারটা নজরে ছিল, যেটা তুমি শুরু করলে যে নওশাদ সিদ্দিকী কিন্তু বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেবো। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নওশাদ, যদিও আইএসএফ কোনো জায়গায় ঘোষণা করেনি, কিন্তু নওশাদ যেহেতু বলেছিল, নওশাদের জন্য এটা আমি খবর আছে সিপিএম ছেড়েও রেখেছে, যে নওশাদ দাঁড়ালে সিপিএম করবে না, কারণ ওদের একটা জোটের দিকে এগোচ্ছে। কিন্তু নওশাদ এখনো যেহেতু কোনো জায়গায় প্রার্থী দেয়নি, কিন্তু তাও ডায়মন্ড হারবারটা আগে দিলে একটা অন্য বার্তা যেত, সেখানেও কিন্তু নওশাদ দাঁড়ায়নি।
তো বিজেপির প্রথম দফার যে প্রার্থী তালিকা আমরা দেখেছিলাম 20 জন, তারপর থেকে আহ, একজন প্রত্যাহার করে নিয়েছে পবন, 19 জন আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ডায়মন্ড হারবার নেই, কারণ ডায়মন্ড হারবার যেহেতু শক্তিশালী কেন্দ্র, বিজেপি একটা বা চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে যেতে চাইছে, যেটা জেতা বা হারা নিশ্চয়ই প্রতিটা রাজনীতিতে বড় বিষয়। চ্যালেঞ্জের মুখটা সেখানে কি? প্রশ্ন এখানে, চ্যালেঞ্জের হ্যাঁ, মুখটা সেখানে কি? চ্যালেঞ্জের মুখটাকে, তো গতবার আমরা যেটা দেখেছিলাম সেখান থেকে কিন্তু বালুরঘাট থেকে বালুরঘাট নীলাঞ্জনকে থেকে, নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, নীলাঞ্জন সেটা রায়। বিরাট কোনো প্রতিদ্বন্দ্বিতা না করলেও কিন্তু সেখানে কত ভোট পেয়েছিল, প্রায় হ্যাঁ, 3 লাখের 4 লক্ষ, উপরে ভোট পেয়েছে, প্রায় 4 লাখের কাছাকাছি ভোট পেয়েছিল। প্রায় 4 লাখের কাছাকাছি। ফলে বিজেপির একটা শক্তিশালী ভোট ব্যাংক আছে সেখানে, বোঝা যাচ্ছে। মানে হিন্দু ভোটের যদি কনসলিডেশন হয়, ওখানে ওখানে সংখ্যালঘু ভোটের কনসলিডেশন হচ্ছে তৃণমূলের দিকে, এবং ওখানে একটা অভিযোগ আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেন, থেকে শওকত মোল্লা, জাহাঙ্গীর, নানা যখন নাম বিরোধীরা বলে থাকেন যে এদের নিয়ে রাজনীতি করা হয়। আহ, তো সেখানে দাঁড়িয়ে বিজেপি এমন একজন ক্যান্ডিডেটকে খুঁজছিল যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে, বা আহ, একটা আহ, শুধুমাত্র কর্মীরা তাদের উদ্বুদ্ধ করতে থাকবে। তাই জন্য আমি যে নামগুলো বললাম, এই নামগুলোই বাংলা আর কি বিজেপি কর্মীদের মধ্যে যে নামগুলো তুমি বললে, তারা উদ্বুদ্ধ করে। সেখানে শুভেন্দু হোক, দিলীপ ঘোষ হোক, অগ্নিমিত্রা হোক, যাদের আজকে কর্মীদের তারা উদ্বুদ্ধ করে। কিন্তু তারা যে যার মতো ক্ষেত্রে, তারা তাদের মতো ক্ষেত্র করে তারা লড়ার চেষ্টা করছেন। তো এখনো পর্যন্ত যেটা ঠিক হয়েছে, দেখো এটাও আমি বলছি, যতক্ষণ না ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত যে চেঞ্জ হওয়ার আহ, সম্ভাবনা থেকেই যায়, এরকম নয় যে একদম। সম্ভাবনা থাকে না। তুমি জানো এটা সবসময় পারমুটেশন কম্বিনেশন গেম, হুম। প্রতিটা পয়েন্ট দেখে 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 ঠিক করতে হবে। বিজেপি যেহেতু জল মাপছে, যেহেতু প্রথমবার একটা ধাক্কা খেয়েছে, সেই জন্য আবার যাতে ধাক্কা না খায়, যাতে প্রতিটা জিনিসে ফিরে আসতে না হয় নানা বিষয়, কারণ তাতে প্রতিটা জল মাপতে মাপতে যাচ্ছে। তো এখনো পর্যন্ত ঠিক আছে। সেটা ওখানে প্রার্থী হবেন সজল ঘোষ। কারণ ইতিমধ্যেই সজল ঘোষ কিন্তু বাংলায় বিজেপি রাজনীতিতে একটা বড় মুখ হয়ে গেছেন, প্রতিবাদের মুখ, যিনি চোখে চোখ রেখে কথা বলছেন, যিনি আহ, শুধুমাত্র উত্তর কলকাতার নেতা নন, রাজ্যের অন্যান্য জায়গায় যিনি প্রচারে যান, যিনি ডিবেটেও অংশগ্রহণ করেন, চোখা চোখা শব্দমান বলেন। এবং সজল ঘোষ আরো পাত্রদ্বীপের আলোয় চলে এসেছে তার পুজো করে, এবার রাম মন্দির করে। তুমি জানো সেখানে কে না এসছে, অমিত শাহ থেকে জেপি নাড্ডা বা বিজেপির অন্যান্য মন্ত্রীরা সবাই চলে এসেছেন সেখানে। ফলে সেই সময় সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম, পুজোর অন্যতম কর্তা প্রদীপ ঘোষ, বহুদিনের রাজনীতিবিদ, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, পরে আবার বিজেপিও করেছেন। সেই প্রদীপ ঘোষের পুত্র সজল ঘোষ, যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, কংগ্রেস করেছেন, আবার তৃণমূলও করেছেন, কিন্তু তৃণমূলে তিনি থাকতে পারেননি, অবশেষে তিনি বিজেপিতে যোগদান করেছেন। এখন একটা কিন্তু বিজেপির একটা অন্যতম মুখ, তিনি তাহলে প্রার্থী হচ্ছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবুও মানে এখনো নাম যেহেতু ঘোষণা হয়নি, শেষ মুহূর্তে অনেক পরিবর্তন হতে পারে। কিন্তু আমাদের কাছে যে খবর আছে সেই খবরের ভিত্তিতেই আমরা আজকের এই প্রতিবেদনটা করছি। এটা হ্যাঁ। বলতে পারো আমাদের সেটা ব্রেক করা। হুম। স্বাভাবিকভাবেই সজল ঘোষ অনেক এগিয়ে গেছেন এবং তার নামটাই চূড়ান্ত ভাবে হতে চলেছেন, শেষ মুহূর্তে না যদি কোনো অদল বদল হয়। হুম। কারণ সজল যখন ওই রাম মন্দির করেছিলেন, তার তখন থেকে কিন্তু সেন্ট্রাল নেতৃত্বের নজরে চলে নজরে চলে গিয়েছিলেন ওই এসেছিলেন, মন্দির। হ্যাঁ। একদম তাই। হুম। কিন্তু তখন ভাবা গিয়েছিল যে এবং যে নাম পাঠানো হয়েছে, বিজেপি প্রতি জায়গা থেকেই তো 3টে 4টে করে নাম পাঠানো হয়েছিল। হুম। সেখানে কিন্তু রাজ্যের যে নাম পাঠানো হয়েছিল তাতে 1 নম্বরে সজল ঘোষেরই নাম ছিল, উত্তর কলকাতা থেকে হুম। যে প্রার্থী হবেন সেখানে। কিন্তু হঠাৎ করে এই সমস্ত হিসেব নিকেশ ওখানে উল্টে যায়। উলট পালট হয়ে যায়, হ্যাঁ। সেখানে তাপস রায় তৃণমূল ছেড়ে চলে আসে। তাপস রায় অনেক বড় নাম, একটা সময় উত্তর কলকাতার তাপস রায় অন্যতম প্রধান নেতা ছিলেন, ছাত্ররা বলতে পারো সজলের গুরু হুম। সেখানে দাঁড়িয়েছে। একদম। ফলে তাপস রায় যে চ্যালেঞ্জ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছেড়ে দিতে পারবেন, তাপস রায় হলে তো কেউ সেখানে হতেই পারে না। তাপস রায়ের নামটাই এতটা রাজনীতিতে বড় নাম, তোমার ওই কলকাতার, উত্তর কলকাতা, মধ্য কলকাতার রাজনীতিতে। ফলে সেখানে দাঁড়িয়ে তখন সজলকে বিকল্প কোনো জায়গা দেওয়া যায় নাকি সেই ভাবনা চলছিল। অবশেষে ঠিক হয়েছে যে সজলকে ডায়মন্ড হারবারে আর কি লড়ানো হবে, এবং সজল সেটা, আমি যতদূর জানি সজল সেটা গ্রহণও করেছেন। এবার দেখা। এছাড়া অন্য যেগুলো আছে, আমরা যদি যে খবরগুলো আসছে সেটা হচ্ছে আহ, আসানসোলে কি, তো যেহেতু তোমার আসানসোলে বিজেপি যে প্রার্থী দিয়েছিল সেই প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় হ্যাঁ। আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়া নিজে লড়তে চাইছেন এবং নিজে লড়তে চেয়ে নিজে সেন্ট্রাল নেতৃত্বকে অনুরোধ করেছেন
কারণ সুরিন্দর আলুওয়ালিয়া কিন্তু আসানসোলের জন্ম, এবং উনি ওখানকার জামাই। ফলে আসানসোলে ওনার বেড়ে ওঠা, ফলে উনি যেহেতু ওখানকার ঘরের ছেলে, ফলে কিন্তু ওখানে তিনি লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাহলে দেখা যাক সে নামটা বেরোয় কিনা, আসানসোলে যে আলুওয়ালিয়া লড়েন কিনা। তাহলে সেক্ষেত্রে আলুওয়ালিয়া প্রথমে আর কি 5 বছরের বেশি কোথাও লড়ছেন না। প্রথমে ছিলেন দার্জিলিং, 2014-তে, 2019-এ হলেন দুর্গাপুর বর্ধমান, আর 2024-এ হলেন। তাহলে যদি হন তাহলে হবেন তাহলে আসানসোল। আলুওয়ালিয়ার কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন বলে মনে হচ্ছে? তাহলে আলুওয়ালিয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত এগিয়ে আছে, আবারও বলছি এটা সম্ভাব্য, যে নাম 1 নম্বরে নাম আছে অগ্নিমিত্রা পালের। সেখানে আলুওয়ালিয়ার কেন্দ্রে, যেহেতু অগ্নিমিত্রা গতবার আসানসোলে ছিল এবং আসানসোল দুর্গাপুর কাছাকাছি, এবং অগ্নিমিত্রা এখন একটা ধরো লড়াইয়ের একটা অর্থাৎ কীর্তি আজাদের বিপক্ষে অগ্নিমিত্রা পাল হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। আর একদমই তাই। আসানসোলে এটা কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ঘরের মেয়ে হ্যাঁ প্লাস বহিরাগত, হ্যাঁ আর যেখানে বাংলা আসানসোলে এবার বাংলা কোথায়। হ্যাঁ আসানসোলে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এখনো পর্যন্ত আলুওয়ালিয়ার সেটাই উনি নিজেই সেটাই। লড়তে হ্যাঁ চেয়েছেন। হ্যাঁ এবার সেটা দেখো, সেটা সেন্ট্রাল লিডারশিপ মানবে কিনা জানি না, উনি সেটা লড়তে চেয়েছেন। আর একটা ইন্টারেস্টিং যেটা দেখার, সেটা হচ্ছে যে রায়গঞ্জে এখনো পর্যন্ত দেবশ্রী চৌধুরীর নাম আহ, হয়নি, আর কি বিজেপি দেয়নি। সেটা শোনা যাচ্ছে দেবশ্রী চৌধুরী হয়তো এবার দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সৌগত রায়ের স্থানে। সেখানে দেবশ্রী চৌধুরী যথেষ্ট আর কি রায়গঞ্জে বিজেপি জিততে পারবে কেউ আগেও ভাবতে পারেনি। উনিই প্রথম জিতেছিলেন, এবং তোমার হয়তো মনে আছে 2019-এ ভোটের আগে অমিত শাহ মাত্র একটা জায়গায় এসে বলেছিলেন দেবশ্রীকে জেতাও, মন্ত্রী করা হবে। উনি কথা রেখেছিলেন, এবং উনি এবিভিপি আরএসএস এর খুবই কোর আর কি নেত্রী। ফলে দেবশ্রী এমনি দমদমের তৃণমূলের প্রচুর ইনফাইটিং আছে, খাওয়া খাই আছে, খুব একটা ভালো অবস্থায় নেই। ফলে দেবশ্রী হলে কিন্তু সেখানে শেয়ানে শেয়ানে টক্কর হবে বলা যেতে পারে। এবার তোমার আর দেখো বড় নাম বলতে সে হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এটা যেহেতু প্রথমে হয়নি, দিলীপ ঘোষ নিয়ে একটা সেন্ট্রাল লিডারশিপের একটা দোনামনা ছিল। তো সেখানে দেখার যে সেন্ট্রাল লিডারশিপ আর দিলীপ ঘোষ আশা, কেন আরএসএস চাইছিল যে যাতে দিলীপ ঘোষই পায়, সেখানে আরএসএস এর পুরোপুরি ব্যাকিং দিলীপ ঘোষের আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং দেখার, সেটা হচ্ছে তাহলে সবচেয়ে দার্জিলিং। মেদিনীপুরে আমি বলছি, মেদিনীপুরে তার মানে দিলীপ ঘোষই ক্যান্ডিডেট থাকছেন, মানে প্রথম একটা রাউন্ডে আরএসএস, তিনি। আরএসএস সেটাই হ্যাঁ চাইছে, হ্যাঁ 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 আর আরএসএস সেটাই চাইছে। হুম এবার এবং হচ্ছে আরেকটা দার্জিলিং। ইন্টারেস্টিং যেটা দেখার, সেটা দার্জিলিং হচ্ছে তোমার দার্জিলিং, রাজু বিস না তোমার তোমার কি বলে সিংলা হরসিংলা কে হয়, হর্ষবর্ধন কেন সিং। হরসিংলা, হ্যাঁ হ্যাঁ হরসিংলাও অনেকদিন ধরে ওখানে যাচ্ছেন, কাজ করছেন। হুম, কিন্তু রাজীব লাস্টে দেখা গেল মোদির যে নির্বাচনী সভা, সেখানে রাজু বিসকে পুরো লিডারশিপের ভূমিকা, লিডার হতে। ফলে নানা রকম পারমুটেশন কম্বিনেশন, কিন্তু এটা প্রায় শেষ পর্যায়ে, যেটা খবর যে তোমার 15-16 তারিখের মধ্যে বাদ বাকি নাম বেরিয়ে যাবে। ফলে দেখা যে আমাদের যেটা বললাম, যে ডায়মন্ড হারবারের সজল ঘোষ যদি দাঁড়ালে, সত্যি জেতা হারা তো অনেক পরের কথা, সজল কিন্তু আর কি প্রতিদ্বন্দ্বিতা করবেন, চ্যালেঞ্জটা ছুড়ে দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম। আমাদেরও নজর থাকবে। জানি না আমরা এই প্রতিবেদন করছি, হয়তো সেদিনই বিজেপির পরের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পুরোটাই হচ্ছে নানা সূত্র মারফত আমাদের কাছে এই খবর, এবং সেটাই আমরা, যেহেতু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে, সেখানে তো আর বলার কিছু নেই। এবং বিজেপির প্রার্থী তালিকায় কি হবে, 21 জনের যে নাম, সেই নামের মধ্যে কিছু নাম বললাম, এবং বাকি নাম জানা যাবে। কিন্তু নজর কাড়া কেন্দ্র হিসেবে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত 1 নম্বরে আছেন বিজেপি নেতা সজল ঘোষ, এবং তিনি আশা করা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি নিশ্চয়ই ফাইট দেবেন। আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। অবশ্যই আপনারা সাজেশন দিন, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।